আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আওয়ামী লীগ হীরার টুকরা ধ্বংস করা যাবে না, ক্ষমতায় থাকায় বিশ্বে মর্যাদা পেয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, মৃত্যু আরো 85, শনাক্ত 5,500 ছাড়িয়েছে। রাজধানীর প্রবেশপথে ঢিলেঢালা লকডাউন, যানবাহন সামাল দিতে হিমশিম অবস্থা। সচল রয়েছে অর্থনীতির চাকা, চ্যালেঞ্জ থাকলেও বাজেট বাস্তবায়ন কঠিন হবে না, বললেন অর্থমন্ত্রী। এনআইডি নিয়ে আলোচনা চান সিইসি, ভোট করতে সমস্যা হবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 100 সংবাদে, সাথে আছি আমি মেজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে, গণপরিবহনের স্বাস্থ্যবিধির বালাই নেই, মার্কেট শপিং মলে মাস্ক ছাড়াই বেচাকেনা। বাংলাদেশ আওয়ামী লীগ হীরার টুকরা, তাই এই সংগঠন ধ্বংসের চেষ্টা কখনোই সফল হবে না। ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কোনো ম্যাজিক নয়, এটি একটি আদর্শ। জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের আলোচনা সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাঙালির অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম আর নানা ত্যাগ স্বীকার করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। বলেন, বিভিন্ন সময়ে শত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগ আজ জনগণ ও তৃণমূলের সংগঠন। জনগণের সংগঠন হিসেবে দেখি, গণমানুষের সংগঠন দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। এবং সেই সাথে আমাদের আরো অন্য পার্টি আছে, যেমন কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টিগুলি আছে ছোটখাটো। এর বিপরীতে যে দলগুলি করে খুব আহাজারি করে, তাদের দ্বারা কিভাবে দল সংবিধান লঙ্ঘন করে নিজেদেরকে ঘোষণা দিয়ে তারপরে আবার রাজনীতিতে অবতরণ করে। একটা হলো বিএনপি, আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। তো এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্যে থেকে উঠে আসে নাই, বা জনগণের কল্যাণের জন্য কাজ করেও কিন্তু উঠে আসেনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভালো থাকে বাংলার জনগণ, কেননা দেশের উন্নয়ন কোনো ম্যাজিক নয়, এটি একটি আদর্শ। আমাদের উন্নয়নে কোনো ম্যাজিক না, এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের একটা দর্শন, একটা আদর্শ। আমরা গ্রামের মানুষ, তাদেরকে সবার আগে আমরা গুরুত্ব দিয়েছি, যেটা জাতিপিতা চেয়েছিলেন। আওয়ামী লীগকে সবসময় সচেতন থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সরকার শক্তিশালী হয় তখন যখন একটি দল সুসংগঠিত হয়। এ সময় দেশ ও দলের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। আমি বলবো, আওয়ামী লীগ তো হীরার টুকরা, যতবার কেটেছে তত আরো জল বের হয়েছে, আরো নতুন ভাবে জ্যোতি ছড়িয়েছে। কাজে এই সংগঠনকে ধ্বংস করার যে যতই চেষ্টা করুক, সেটা পারেনি, পারবে না। আর আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে উন্নতি করতে আজকে বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। দেশের সকল মানুষ যেন ভ্যাকসিন পায়, সে চেষ্টাই চালিয়ে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এখন সব থেকে ভালো স্থানে আছে এবং থাকবে, সেটাই বড় কথা। আমরা যে লকডাউন দিয়েছি সেটা সবাইকে মানতে হবে, সবাইকে ঘরে থাকতে হবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশের জনগণকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। বাঙালির ঐতিহ্য সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসে ঋদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। উপমহাদেশের অন্যতম প্রাচীন এই দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই জনগণকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এ সময় সাম্প্রদায়িক বিষ বৃক্ষের মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বট বৃক্ষকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমাদের আজকের অঙ্গীকার। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ৭৩ বছরে পা দিল ঐতিহ্য, সংগ্রাম ও বাঙালির মুক্তির সংগঠন আওয়ামী লীগ। উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের সাফল্য এবং অর্জনের ভিত গড়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ৩.৫ বছরে গড়ে তোলা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র কাঠামোকে উন্নয়নের মহাসড়কে সামিল করেছেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক দেশ গঠনে অবিচল আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে ৭.৫ কোটি বাঙালি ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার শপথ নেয়। গোলামি আর সাম্প্রদায়িকতা থেকে বাঙালি জাতিকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষকে বঙ্গবন্ধু সংগঠিত করেন এক ছায়াতলে। আওয়ামী লীগ নামের সেই বটবৃক্ষের যাত্রা শুরু হয় ১৯৪৯ সালের ২৩ জুন ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে। কারাবন্দী অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিব। ১৯৫২ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পরের বছর নির্বাচিত হন সাধারণ সম্পাদক। সৃষ্টির ৬ বছরের মাথায় অসাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠা পেতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। ৬৬তে বঙ্গবন্ধু সভাপতি নির্বাচিত হন। প্রণয়ন করেন বাঙালির মুক্তির সনদ ৬ দফা। স্বাধিকার প্রতিষ্ঠার সূত্র ধরে আন্দোলন গড়ায় ৬৯-এর গণঅভ্যুত্থানে। পাকিস্তান শাসনের ষড়যন্ত্র আর শোষণের বিরুদ্ধে ৭০-এর নির্বাচনের জবাব দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। ৭১-এ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। ৭২-এর ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশের মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধু। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়ে ভিত গড়ে দেন থুবড়ে পড়া অর্থনীতির। ৩.৫ বছরের সরকার ব্যবস্থায় গড়ে ওঠে সংবিধান, আন্তর্জাতিক স্বীকৃতি, পররাষ্ট্রনীতি ও আর্থসামাজিক উন্নয়ন সহ পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামো। ৭৫-এর নৃশংসতম হত্যাকাণ্ডের পর আবারও মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। হারিয়ে যাওয়া গণতন্ত্র ও ভঙ্গুর রাষ্ট্র কাঠামোতে যখন ঘোর সংকট, তখন ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বজন হারানোর শোক ভুলে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় উৎসর্গ করেন জাতির পিতার আদর্শে। স্বৈরাচার ও সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে প্রতিষ্ঠা করেন সংসদীয় গণতন্ত্রের ধারা। ৮১-তে আমরা জ্যেষ্ঠ কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি।
সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে 40 বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। 40 বছর দলের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যেমন সামরিক শাসন বিরোধী আন্দোলন করেছেন, তিনিও কিন্তু সামরিক সরকার বিরুদ্ধে আন্দোলন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে বারবার প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও তিনি পিছু হটেননি। স্বাধীনতা পরবর্তী এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সরকার প্রথমবারের মতো 786 কোটি টাকার বাজেট ঘোষণা দেয়। 50 বছরের ব্যবধানে যা পরিণত হয়েছে 6,03,681 কোটি টাকায়। প্রথম বাজেট থেকে 767.96 গুণ বেশি। বঙ্গবন্ধু এই 3.5 বছরে আমাদের মাথাপিছু আয় মাত্র $93 থেকে টেনে $372 $73 নিয়ে গিয়েছিলেন। তার মানে তিনি অবকাঠামো উন্নত করেছেন, তারপরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়েছেন এবং পরিকল্পিত উন্নয়নে তিনি বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু। এবং একইভাবে আমরা লক্ষ্য করছি যে বঙ্গবন্ধু কন্যাও পরিকল্পনার অধীনে উন্নয়ন করছেন। নেতৃত্বের পরম্পরায় বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি বাস্তবায়নে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরিকল্পিত উন্নয়ন দৃশ্যমান করছেন দক্ষ রাষ্ট্রনায়কের মতো। অর্থনৈতিক নীতিমালার মধ্যে যে মানুষকে কেন্দ্রে নিয়ে আসবার যে অভিপ্রায় বঙ্গবন্ধুর ছিল, সেটা বঙ্গবন্ধু কন্যার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী ইশতেহারে দেওয়া মৌলিক অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব, অগ্রগতি হয়েছে সব উন্নয়ন সূচকে। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। 72 বছরে আওয়ামী লীগ অর্জন করেছে মানুষের আস্থা, বিশ্ব স্বীকৃতি ও জনপ্রিয়তা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ফের বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। We will bring all our citizens under COVID-19 vaccination at free of cost. We are trying to get vaccines from all available sources. Our government is in touch with Russian authorities for vaccines. I'd like to mention that Bangladesh has the capacity to produce vaccine and even support the world community if we are taken on board in the production chain. We have sheltered them on humanitarian ground, but such a huge population can't be lost for indefinite period. Hence, may I request to the world community to assist us in dignified and peaceful repatriation of Rohingyas. এক সপ্তাহে দেশে করোনা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। সবাই সচেতন না হলে দেশের অবস্থা শোচনীয় হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে আপাতত লকডাউনের প্রয়োজন নেই, তবে সকল জেলায় সংক্রমণ 15 থেকে 20% বেশি হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব জানানো হয়। এদিকে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 85 জন, শনাক্ত 5727। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সীমান্তবর্তী এলাকাসহ আশপাশে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। গেল এক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেড়েছে ভয়াবহভাবে, বাড়ছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সারা দেশের করোনা পরিস্থিতি তুলে ধরা হয়। বরিশালে প্রায় এক সপ্তাহ ব্যবধানে তাদের উইকলি চেঞ্জ পজিটিভ হয়ে গেছে প্রায় 49.6%। চট্টগ্রামে সেটা হয়েছে 42.2%। ঢাকাতেও বেড়ে গেছে প্রায় 114, যেখানে ঢাকা প্রায় 3 থেকে 5%-এর মতো চলে এসেছিল। খুলনাতে এটা ভাগ প্রায় 50 ভাগ, ময়মনসিংহে 61.9 ভাগ। কেবলমাত্র রাজশাহী, যে বর্ডার এলাকাতে প্রথম দিকে অনেক বেশি সংক্রমণ ছিল, সেটির উইকলি চেঞ্জের মাত্রাটা কিন্তু কমে গেছে, এখন মাত্র 12.9%। ঢাকার চারপাশে লকডাউন দেয়া হয়েছে, তবে সকল জেলা উপজেলায় সংক্রমণ 15 থেকে 20% বেশি হলে সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে। চারপাশে যেসব স্থানগুলো থেকে আমাদের ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেই স্থানটাকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে ঢাকার ভিতরে লকডাউন তার জরুরি প্রয়োজন হবে না। আমাদের যদি 15 থেকে 20%-এর বেশি কোন স্থানে সংক্রমণ চলতেই থাকে, তাহলে কিন্তু এটির মাত্রা আরো দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী করোনায় 24 ঘন্টায় মারা গেছে 85 জন, মৃতের সংখ্যা বেড়ে 13,787। 554টি ল্যাবে 28,580 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 5,727।
মোট শনাক্ত 8,63,877। নতুন 3,168 জন সহ সুস্থ হয়েছে 7,91,553। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 20.27%। সুস্থতা 91.31 ও মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 36 জন, ঢাকা বিভাগে 19 ও রাজশাহী বিভাগে মারা গেছে 18 জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা টিকা কিনতে বাংলাদেশকে $94 কোটি দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। টিকা কিনতে ঋণ হিসেবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সহায়তা। উন্নয়নশীল দেশগুলোকে টিকা কিনতে এডিবির $900 কোটি ঋণ ঘোষণার আওতায় অর্থ পাবে বাংলাদেশ, যা দিয়ে বাংলাদেশ কোভিড টিকার আন্তর্জাতিক মাধ্যম কোভ্যাক্স বা ইউনিসেফের মাধ্যমে টিকা কিনতে পারবে। এছাড়া সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকেও কিনতে পারবে। করোনার সংক্রমণ রোধে আশেপাশের জেলাগুলোতে লকডাউন চললেও ঢাকার প্রবেশপথগুলো ঢিলে ঢালা ভাব। সব ধরনের যানবাহন এক জেলা থেকে অন্য জেলায় ঢুকছে, আবারও বেরো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ ও জেলা প্রশাসন মাঠে থাকলেও যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছে না কেউই। তবে গতরাত থেকেই বন্ধ যাত্রীবাহী ট্রেন। রাজধানীর ঘুরে আরও খবর জানাচ্ছেন রাসেল খান। রাজধানীকে সুরক্ষিত রাখতে পাশের 7 জেলায় কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার। তবে সড়কের চিত্র একেবারেই ভিন্ন। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও এক জেলা থেকে আরেক জেলায় বাস চলছে অবাধেই। সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে জেলা প্রশাসন। গাড়ির চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ইউটার্ন করে পুনরায় ঢাকায় ফেরত পাঠানোর, এবং যারা লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে 2টা কাউন্টারে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি, সেখানে আমরা জরিমানা করছি। পথে পথে ভোগান্তির অভিযোগ কর্মজীবীদের। লকডাউন হলে কড়াভাবে হইতে হইব, সবকিছু বন্ধ, কেউ বাড়িতে পারবে না। এটা তো লকডাউন এটা হচ্ছে মানুষের ভোগান্তি। যেখানে 10 টাকা লাগবে এখানে 50 টাকা পর্যন্ত লাগে। ছোট ছোট কাজে যারা বের হচ্ছে তারা বাসায় থাকুক, আমরা কাজে যাই, তারাও বাঁচুক, আমরাও নিরাপদ থাকি। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। আগাম টিকিট যারা কিনেছিলেন তাদের টাকা ফেরত দেবে রেল কর্তৃপক্ষ। আমাদের আন্তনগর বা যাত্রীবাহী যে মেল আন্তনগর কমিউটার ট্রেনগুলো আছে এগুলো আগামী 30 তারিখ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে। আর সেই প্রেক্ষিতে আমাদের অগ্রিম টিকিট বিক্রি ছিল আগামী 26 তারিখ পর্যন্ত। 26 তারিখ পর্যন্ত যে টিকিটগুলো বিক্রি আছে আমরা পর্যায়ক্রমে ডেট ওয়াইজ সেই টিকিটগুলো টাকা ফেরত দিয়ে নেব। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলা করেও অর্থনীতির চাকা সচল রাখা গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী হাওয়া মুস্তাফা কামাল। তিনি বলেছেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকলেও অসম্ভব নয়। মহামারী কালেও রাজস্ব আদায় ইতিবাচক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অর্থমন্ত্রী। রিপোর্ট মেহেদী হাসানের। দেশের যারা রাষ্ট্রপ্রধান তাদের কাছে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রীর অনলাইন ব্রিফিং। প্রস্তাবিত বাজেট পাশের পর 1 জুলাই শুরু হবে নতুন অর্থবছরের বাজেট। তাই বাজেট নিয়েই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনীতি এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে। আমেরিকার বাজেট ডেফিসিট হচ্ছে 18.72%, আমাদের 6.2, ইন্ডিয়ার হচ্ছে 13.07%। এবং রেভিনিউ অর্জন আমাদের অলমোস্ট এখন 17% গ্রোথ। আমাদের এক্সপোর্টও গ্রোথ আছে অলমোস্ট 14%। আমরা মনে করি যে আমাদের এই অর্জনটি পুরো এশিয়াতেই সবার উপরে আমাদের অবস্থান থাকে। মন্ত্রী বলেন, মুদ্রানীতি ব্যবহার করে করোনা মোকাবেলা করা হয়েছে। কর আদায় প্রবৃদ্ধি সন্তোষজনক হয়, রাজস্ব খাতকেও কাজে লাগানো যাবে বলেও জানান তিনি। সে সময় আমাদের ঘাটতি ছিল, রেভিনিউ জেনারেশন ছিল আমাদের ঘাটতি। আমি বলছি যে সেটা আমরা কাজে লাগাতে পারি নাই। এখন আমাদের বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, আমরা এটা কাজে লাগাতে পারবো। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে 1039 কোটি টাকার 16টি প্রস্তাব অনুমোদন হয়েছে। ওই লিমিটের মাঝে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ নেওয়া যাবে না। এজন্য সরকারকে আলোচনায় বসতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে জাতীয় পরিচয়পত্র সেবা যথাস্থানে এসেছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বলেছেন, এতে কোনো ধরনের জটিলতা হবে না। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে এই ইস্যুতে আলোচনা সরব গত 1 মাস ধরেই। 20 জুন মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়ে জানিয়ে দেয় এনআইডি নির্বাচন কমিশন হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে যাবে। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের জন্য মেডিকেল সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। এনআইডি ইসির কাছে রাখার যুক্তি তুলে ধরে সিইসি বলেন, সার্ভারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করে ইসি। এনআইডি হাতছাড়া হলে সংকট তৈরি হবে। এতগুলো লোক আবার নতুন করে তৈরি করা আর আবার 12 বছর ধরে অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না। সেই প্রস্তুত যে লোকগুলো আছে তাদের মধ্যে সেবাটা পাইলে ভালো হয়। এইটা হলো আমাদের যুক্তি। আর তাদের যুক্তি হলো যেটা সরকারের জিনিস, তোমরা করবা কেন, তোমরা তো সরকার না। আর আমরা বলি আবার সরকার না, কিন্তু আমরা তৈরি করেছি সরকারের যখন যেটা দরকার হয় আমরা সরকারের সেবা দিতে পারি। এদিকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার পুরনো কারাগারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই এনআইডির মূল জায়গা। সে ভোটার কিনা সেটা হলো 18 বছরের পরে সে ভোটার হয়। কাজে এটা সঙ্গত কারণেই এটা যথাস্থানেই সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে যথাস্থানে আসার। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার সেগুলি তারা পাবেন। এটা সিস্টেমই তাই থাকবে। কাজেই সমন্বয়হীনতা কোনো প্রশ্ন আসে না। 2008 সাল থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা দিচ্ছে নির্বাচন কমিশন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা বলেন ঢাকা সিটি মেয়র। স্বাস্থ্যবিধি মেনেই হবে কোরবানির পশুর হাট। কিশোর গ্যাংয়ের 5 সদস্য গ্রেপ্তার। ফেসবুক হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক এক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ড্রেনগুলোর ত্রুটিপূর্ণ নকশার কারণেই সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলেছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। গত বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট পরিচালনার কথাও বলেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। মৌচাক মালিবাগ এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। এ সময় সামান্য বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতার কারণ তুলে ধরেন তিনি। বৃষ্টির পানি সরাসরি খালে নেয়ার মহাপরিকল্পনার কথাও জানান মেয়র। নর্দমাগুলো সেগুলোর নকশা যেভাবে করা হয়েছে তাতে যেই পরিমাণ বৃষ্টি হয় সে ধারণ ক্ষমতা কিন্তু ঢাকা শহরের নেই। নতুনভাবে কিন্তু আমাদেরকে নকশা করতে হবে, ধারণ ক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই কোরবানির পশুর হাট পরিচালনা করার কথাও জানান দক্ষিণের মেয়র। স্বাস্থ্যবিধিগুলো আছে, আমরা সেগুলো পরিপালন করি। সুতরাং সেখান থেকে যদি কোনো নির্দেশনা আসে আমরা সেই বিষয়টি দেখব। তবে আমরা এখন হাটের ব্যাপারে যে ব্যবস্থাপনা নিয়েছি, গত বছরও আমরা যেভাবে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করেছি আমরা সেভাবেই সেটাকে বাস্তবায়ন করব। তবে করোনা সংক্রমিত এলাকা থেকে হাটে গরু না আনার সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মুগদা থেকে কিশোর গ্যাংয়ের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ফিশিং লিংক তৈরির মাধ্যমে ফেসবুক হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুনামগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রাজধানীর মুগদা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করে চাঁদ ও জাদু গ্রুপের 5 সদস্যকে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এরা মদিনাবাগ, ওয়াসা ও মান্ডা এলাকায় দল বেঁধে চলাফেরা করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। এছাড়া আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটাতো। হিরোইজম সৃষ্টি করার জন্যই কিন্তু আসলে এই গ্যাং কালচারে জড়িত থাকে। তারা নিজেদেরকে বিভিন্নভাবে উপস্থাপন করতে চায়। ছিনতাই, মারামারি, এই হচ্ছে তাদের পেশা। আমরা যে 5 জনকে ধরেছি, 3 জন হচ্ছে চাঁদ জাদু গ্রুপের আর 2 জন হচ্ছে ব্যান্ডেজ গ্রুপের। এদিকে সুনামগঞ্জ থেকে মামুন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ডিএমপির মিডিয়া সেন্টারে আলাদা সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া মামুন প্রবাসী নারীদের ফেসবুক হ্যাক করে অর্থ হাতিয়ে নিত। ইউএস একটি ফটোগ্রাফ
কম্পিটিশনে কন্টেস্ট করতেছি, আমাকে একটু ভোট দেওয়ার জন্য আপনারা একটু ব্যবস্থা নিন। মেসেঞ্জারে তখন তারা যেই ফেসবুক ইন্টারফেসের যে অনুরূপ একটি ইউআরএল পাঠাতো, সেটাতে লিঙ্ক পাঠানোর সাথে সাথে সেখানে পাসওয়ার্ড এবং আইডি চেত। পাসওয়ার্ড আইডি দিয়েছে, সাথে সাথে কিন্তু সেটা সে হ্যাক করে নিয়ে যেত। মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা সহ বাঙালির সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতার 50 বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের মুক্তি আমাদের স্বাধীনতা শীর্ষক হাওয়াইন গিটারে 50 জন শিল্পীর দেশাত্মবোধক সঙ্গীতের সিডির মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপে দেশ এখন সামাজিক, অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সহ সব সূচকে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। আবারও লকডাউন প্রসঙ্গ। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় খুলনা বিভাগে 32 জনের মৃত্যু হয়েছে, রাজশাহী বিভাগে মারা গেছে 18 জন। এদিকে করোনা সংক্রমণ রোধে ঢাকা বিভাগের 7 জেলায় লকডাউন চলছে। লকডাউন কঠোরভাবে পালন করতে মহাসড়কে বসানো হয়েছে চেকপোস্ট। সীমান্ত জেলাগুলোর বিভিন্ন স্থানে লকডাউন ও কঠোর বিধিনিষেধ অব্যাহত আছে। রাজশাহীতে চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। বাগেরহাট ও ঠাকুরগাঁয়ে নতুন করে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার আঞ্চলিক সড়কে সকাল থেকে যানবাহন চলছে। অধিকাংশ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। নারায়ণগঞ্জ জেলার দূরপাল্লার সব গণপরিবহন ও দোকানপাট এবং নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ। তবে পোশাক কারখানা ও জরুরি সেবা চালু আছে। মহাসড়ক সহ বিভিন্ন স্থানে 30টি চেকপোস্ট বসানো হয়েছে। মাঠে কাজ করছে 20টি ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর দৌলতদিয়ায় অবাধে ফেরিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। বন্ধ রয়েছে লঞ্চ। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। সড়কে চলছে ছোট যানবাহন। মাদারীপুরে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, ইজি বাইকে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে। বন্ধ রয়েছে বাস, লঞ্চ, স্পিডবোট। তবে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে জরুরি সেবায় ফেরি চলাচল করছে। মুন্সিগঞ্জ শহরের দোকানপাট খোলা, চলছে ইজি বাইক ও হালকা যানবাহন। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মুক্তারপুরে চেকপোস্ট বসানো হয়েছে। খুলনায় 3টি হাসপাতালে করোনায় মারা গেছেন 13 জন। পুরো বিভাগে মারা গেছেন 32 জন। সকাল থেকে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। আন্তঃজেলা গণপরিবহন চলাচল করছে না। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 16 জন। পুরো বিভাগে মারা গেছে 18 জন। জেলায় টানা 4র্থ দিনের মতো কমেছে করোনা সংক্রমণ। মঙ্গলবার 2টি ল্যাবে রাজশাহীর 457 নমুনা পরীক্ষা করে 151 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। লকডাউন থাকায় শহরে শনাক্ত কমলেও বেড়েছে গ্রামে। চুয়াডাঙ্গায় করোনায় 24 ঘন্টায় 5 জন মারা গেছেন। পৌর এলাকা সদর দামুড়হুদা উপজেলার পাশাপাশি জীবননগর উপজেলায় লকডাউন শুরু হয়েছে। 24 ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 জন। আক্রান্তের হার 51.54%। বগুড়ায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। লকডাউন কার্যকর করতে সড়কের মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। নাটোরে করোনায় মারা গেছেন 2 জন। শনাক্তের হার 36.95। সিংড়া ও নাটোর পৌরসভায় 3য় দফা সহ জেলার 8 পৌরসভায় 29 জুন পর্যন্ত বিধিনিষেধ দেয়া হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়া চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে লকডাউন। ফটিকছড়ির আভ্যন্তরীণ সড়কে রত্না জামান, 21 টেলিভিশন। করোনার প্রকোপ থেকে রাজধানীকে সুরক্ষিত রাখতে আশেপাশের জেলাগুলোতে যখন লকডাউন চলছে, রাজধানীর অধিকাংশ বাসিন্দা তখন নির্বিকার। স্বাস্থ্যবিধির বালাই নেই সড়কে, মার্কেটে কিংবা শপিং মলে। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর এমন চিত্র দেখে বোঝার উপায় নেই এখন করোনাকাল। সবাই শুধু ছুটছে। করোনায় ঢাকা ও ঢাকার বাইরে যখন নাস্তানাবুদ জনপদ, তখনও যেন কারো কোনো বিকার নেই, মানছে না স্বাস্থ্যবিধি। দূরপাল্লার যোগাযোগ বন্ধ থাকলেও রাজধানীর চিত্র অন্যান্য দিনের চেয়েও ভয়াবহ।
সিটি সার্ভিসের বাসগুলো যাত্রী বোঝাই করে গন্তব্যে যাচ্ছে, কখনো কখনো 2 সিটেই থাকছে যাত্রী। বিশেষ করে আপনার 20% লোক আপনার মাস্ক পরে না। মার্কেটগুলোতেও জনসমাগম, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কারো মধ্যে। কি ব্যবসায়ী কি ক্রেতা, মাস্ক ছাড়াই কেনাবেচা চালিয়ে যাচ্ছেন তারা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদ। 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী তালগাছ সহ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকার কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মামুন সহ নেতাকর্মীরা। প্রথম পর্যায়ে মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ এবং পরে দেশব্যাপী তালের চারা রোপণ করা হবে। এসব গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। সিলেটে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেনের বাসা থেকে নির্যাতিতা গৃহ পরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শাহপরন থানা পুলিশ রুমা নামের 12 বছর বয়সী ওই গৃহ পরিচারিকাকে উদ্ধার করে। পুলিশ জানায়, নির্যাতিতার অভিযোগ পরিচালকের স্ত্রী তাকে মারধর করে শরীরে মরিচ মেশানো পানি ছিটিয়ে দেয়, পরে তাকে টয়লেটে তালাবদ্ধ করে রাখে। এই ঘটনায় পুলিশ গৃহকর্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রী নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। দেশ জুড়ে চলছে ওয়ালটনের মেগা ঈদ ফেস্টিভ্যাল। এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হচ্ছেন একের পর এক ক্রেতা। সম্প্রতি ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা করে পেয়েছেন নীলফামারীর মুদির দোকানদার মাজেদ ইসলাম এবং রাজবাড়ির দর্জি হানিফ সর্দার। গত 19 জুন নীলফামারীর জলঢাকা ওয়ালটন প্লাজায় মাজেদুল ইসলামের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর আগে 12 জুন রাজবাড়ির গলন্দ মোড়ের মেরসাস আরাফ ট্রেডার্সের হানিফ সর্দারের হাতে 10 লাখ টাকার চেক হস্তান্তর করে কর্তৃপক্ষ। ওয়ালটনের পক্ষে তাদের হাতে চেক তুলে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। এর আগে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হন নারায়ণগঞ্জের পোশাক শ্রমিক সেলিম মিয়া। স্বাস্থ্যবিধি মেনে বিশেষায়িত ডেন্টাল ক্লিনিক ডাক্তার জান্নাতুল ফেরদৌসের ডেন্টালের উদ্বোধন হয়েছে। রাজধানীর শ্যামল স্কোয়ারে লেভেল 3-এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল এবং চিত্রনায়ক রিয়াজ আহমেদ। বক্তারা বলেন, দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড রিসার্চের ক্লিনিক্যাল ডিরেক্টর এবং ফোর্টিস হাসপাতাল দিল্লির সাবেক ডেন্টাল সার্জন ডাক্তার জান্নাতুল ফেরদৌস এর পরিচালনায় এখানে উন্নত চিকিৎসা সেবা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ হীরার টুকরা ধ্বংস করা যাবে না, ক্ষমতায় থাকায় বিশ্বে মর্যাদা পেয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা, মৃত্যু আরও 85, শনাক্ত 5,500 ছাড়িয়েছে। রাজধানীর প্রবেশপথে ঢিলেঢালা লকডাউন, যানবাহন সামাল দিতে হিমশিম অবস্থা। সচল রয়েছে অর্থনীতির চাকা, চ্যালেঞ্জ থাকলেও বাজেট বাস্তবায়ন কঠিন হবে না, বললেন অর্থমন্ত্রী। এনআইডি নিয়ে আলোচনা চান সিইসি, ভোট করতে সমস্যা হবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এরপরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।